আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা রসায়ন দ্বিতীয় পত্রের ঢাকা বোর্ড 2022 পরিমাণগত রসায়নের প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি। আমরা ধারাবাহিকভাবে এখানে যে 4টি প্রশ্ন দেওয়া আছে, আমরা যদি একটু দেখি আমাদের হোয়াইট বোর্ডে, এখানে একটা সৃজনশীল প্রশ্ন, এই প্রশ্নটি আমাদের সলভ করতে হবে। এটা 2 নম্বর প্রশ্ন ছিল, ঢাকা বোর্ড 2022-এর 2 নম্বর প্রশ্নটি ছিল পরিমাণগত রসায়নের। এখানে প্রথম এ পাত্রে লঘু সালফিউরিক অ্যাসিড 50 মিলিলিটার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ, বি পাত্রে 2 গ্রাম লৌহ টুকরা আছে এবং এখানেও লঘু সালফিউরিক অ্যাসিড আছে, সি পাত্রে আছে 30 মিলিলিটার এবং 0.1 এম পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ। এই হচ্ছে আমার উদ্দীপক। এখন এই উদ্দীপক থেকে আমাকে 4টি প্রশ্ন এখানে করা হয়েছে। প্রথম প্রশ্ন বলছে আইসোথার্ম কি, গ্যালভানিক কোষে লবণ সেতু ব্যবহার করা হয় কেন, এ পাত্রে অক্সালিক অ্যাসিড যোগ করলে সংঘটিত রিডক্স বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমাধান করো, উদ্দীপক পাত্রের লৌহ খণ্ডটির বিশুদ্ধতা গাণিতিকভাবে যাচাই করো। ওকে, আমরা পর্যায়ক্রমে একটা একটা করে প্রশ্নগুলোর উত্তর দিব। প্রথম যে প্রশ্নটি আছে আইসোথার্ম কি, তো আইসোথার্ম শব্দটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, দ্যাট ইজ আইসোথার্ম। আইসো মানে একই, আর থার্ম মানে হচ্ছে তাপমাত্রা, দ্যাট ইজ টেম্পারেচার। অর্থাৎ একই তাপমাত্রা, যেটাকে আরও যদি স্পেসিফিকভাবে বিশ্লেষণ করি তাহলে দাঁড়ায় স্থির তাপমাত্রা। এখন আইসোথার্ম হচ্ছে বয়েলের যে সূত্রটি আছে, এই বয়েলের সূত্র থেকে আমরা মোট 3 ধরনের গ্রাফ পাই এবং আমরা জানি যে বয়েলের সূত্র হচ্ছে স্থির তাপমাত্রায় চাপ এবং আয়তনের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে বয়েলের সূত্র। অর্থাৎ পিবি ইকুয়াল টু ধ্রুবক, অর্থাৎ P1V1 সমান P2V2, আমরা এটার প্রতিপাদন দেখিয়েছি। তো এই যে বয়েলের সূত্রে স্থির তাপমাত্রায় চাপ এবং আয়তনের মধ্যে আমাদের 3 ধরনের গ্রাফ আঁকা সম্ভব। এই গ্রাফগুলোকে বলা হয় আমার আইসোথার্ম। তাহলে আমরা যদি একটু আগে লিখি, যেহেতু আমাদের বোর্ডে অ্যান্সার করতে হবে, আমরা আগে লিখে নিই, তারপর আমি ব্যাখ্যা দেব। ক হচ্ছে যে স্থির তাপমাত্রায় বয়েলের সূত্রে যে 3 ধরনের লেখচিত্র পাওয়া যায়, তাদেরকে আইসোথার্ম বলে। তাহলে স্থির তাপমাত্রায় বয়েলের সূত্রে যে 3 ধরনের লেখচিত্র পাওয়া যায় তাদেরকে আইসোথার্ম বলে। তো আমরা দেখি তো আইসোথার্ম এতটুকু লিখতে পারলে আমার 1 মার্কস, এবং কেউ যদি একটু ডেসক্রিপ আকার লিখতে চায় সেক্ষেত্রে আমরা দেখি যে কিভাবে এটা আসছে, সেটা একটু আমরা যদি পর্যালোচনা করি। আমরা জানি বয়েলের সূত্র হচ্ছে পিবি ইকুয়াল টু ধ্রুবক। এই যে পিবি ইকুয়াল টু ধ্রুবক, এই পিবি ইকুয়াল টু ধ্রুবক থেকে আমরা মোট 3 ধরনের গ্রাফ পাই। যেমন আমি যদি একটু লিখি, 1 নম্বর গ্রাফ হচ্ছে বি ভার্সাস পি, এই একটা গ্রাফ। 2 নম্বর হচ্ছে বি ভার্সাস 1/p, এই একটা গ্রাফ। 3 নম্বর হচ্ছে পিবি ভার্সাস পি, অর্থাৎ পিবি ভার্সাস পি, এটাও একটা গ্রাফ। আমরা যখন এটা আঁকবো তাহলে 3 ধরনের গ্রাফ আমরা দেখতে পাচ্ছি। একটা হলো বি ভার্সাস পি, ভলিউম ভার্সাস প্রেশার, ভলিউম ভার্সাস 1/p এবং পিবি ভার্সাস ভলিউম। এই 3 ধরনের গ্রাফ আঁকা সম্ভব। এই 3 ধরনের গ্রাফ আঁকবো কখন? যখন আমার তাপমাত্রাটা স্থির থাকবে। তাহলে ইন অল কন্ডিশন টি ইকুয়াল টু হচ্ছে আমার স্থির, এটা কিন্তু ভ্যারি করবে না। তাহলে আমরা যদি এই ইকুয়েশনে
এই ইকুয়েশন অনুসারে যদি আমরা গ্রাফগুলো আঁকি তাহলে দেখি তো কোনটা গ্রাফের শেপ কীরকম হবে। আমি সংক্ষেপে যদি দেখাই, যেমন এখানে আছে পিবি ইকুয়াল টু ধ্রুবক, ধ্রুবককে আমি কে ধরে নিলাম, বি ভার্সাস পি, তাহলে পি মানে হচ্ছে আমার কে বাই পি, তাহলে এখানে আমার হচ্ছে ভি হচ্ছে আমার ওয়াই অ্যান্ড ইকুয়াল টু 1/x ধরছি আমি হচ্ছে এ পিকে ধরছি এক্স, তাহলে 1/x আর এখানে কে এর কে অর্থাৎ কে, তাহলে আমি পাচ্ছি এক্স ওয়াই সমান কে, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কে, এটার যেই হচ্ছে আমার গ্রাফ, সেই গ্রাফটা হচ্ছে আমার প্যারাবোলিক, অর্থাৎ এরকম হবে। আমরা যদি একটু দেখি, একটা গ্রাফ, একটা গ্রাফ, একটা গ্রাফ, এটা হচ্ছে T1 তাপমাত্রায়, এটা T2 তাপমাত্রায়, এটা T3 তাপমাত্রায়। এক্স অক্ষ বরাবর বসাইছি আমি পি এবং ওয়াই অক্ষ বরাবর বসাইছি আমি ভি, তাহলে এখানে যে গ্রাফটা আমি পেলাম, এই গ্রাফটা হচ্ছে আমার একটা আইসোথার্ম, এটা একটা পসিবল আইসোথার্ম। দেন 2 নম্বর বলছে আমার, যদি আমি 2 নম্বরটা একটু দেখতে চাই, 2 নম্বরটা কীভাবে হবে। 2 নম্বর বলছে বি ভার্সেস 1/p, অর্থাৎ এই ইকুয়েশনে আমি বি রাখলাম, দেন কে ইন্টু 1/p, আমার ভি, তাহলে যেটার আমি বসাবো সেটাকে আমি ওয়াই ধরবো, 1/p এই পুরাটাকে আমি এক্স ধরবো, আর এটাকে আমি মনে মনে এম ধরবো, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স। এটার যে গ্রাফ সেটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখার গ্রাফ। ওকে, এখন এখানে বি আমি বসাইছি ওয়াই অক্ষে, এক্স অক্ষে বসাবো 1/p। তো আমার গ্রাফগুলো কেমন হবে আমি একটু দেখাই, আগে একটু নোট করতে হবে যে গ্রাফগুলো কেমন হবে। এই দিস ইজ T1, কারণ তিনটাই হবে আমার যখন ডাল চেঞ্জ হয়ে যায়, ডাল যদি M1 এর জন্য এটা পাবো, যখন ডাল আমার M1, যখন ডাল আমার M2 তখন আমি এটা পাবো, অর্থাৎ তাপমাত্রা T2, যখন ডাল M3 তাপমাত্রা T3 তখন আমি গ্রাফ পাবো এটা, অর্থাৎ T1 T2 T3। বাট এই গ্রাফটা আঁকার ক্ষেত্রে বি কেয়ারফুল, দিস ইজ রং গ্রাফ। রং গ্রাফ কেন? কারণ আমরা জানি যে কোনো বস্তুর আয়তন কখনো শূন্য করতে গেলে দেখা যায় যে আমরা এটার মানে কি, এটার মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় বস্তুটার আয়তন শূন্য। তো আয়তন তো শূন্য করতে যা মানে 0 ডিগ্রি সেলসিয়াসের আগেই শূন্য হয়ে যায়, এই জন্য আমার 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আমার ভলিউমটাকে 0 করার আগেই এটা 0 হয়ে যাবে। এই জন্য এই জায়গাটাতে আমি কতগুলো ভগ্নাংশ অংশ দিয়ে প্রকাশ করব, এরকম ভগ্নাংশ অংশ, মানে এখানে তার আয়তন সর্বাধিক, এরপর নিচে আর সর্বাধিক করা যাচ্ছে না। তাহলে এটা আরেকটা হচ্ছে কি, এটা হচ্ছে আরেকটা আইসোথার্ম, এটাও আরেকটা আইসোথার্ম বা অর্থাৎ সম তাপমাত্রিক রেখা। 3 নম্বর যেটা আমরা দেখব, 3 নম্বর যে গ্রাফটা, এই 3 নম্বর গ্রাফে আমাকে বলা আছে পিবি ভার্সেস পি, পিবি ভার্সেস পি। তার মানে হলো আমি এক্স অক্ষে চাপকে এবং ওয়াই অক্ষে যদি আমি পিবিকে প্রকাশ করি, তাহলে পিবি ইকুয়াল টু ধ্রুবক, ধ্রুবক মানে ধ্রুবক কখন, ধ্রুবক হলে এটা স্টেট হয়, অর্থাৎ এটা মানের কোনো পরিবর্তন হবে না, মানের কোনো পরিবর্তন হবে না, মানের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে T1 তাপমাত্রা, এই গ্রাফটা পাবো, এটা স্থির তাপমাত্রা T2তে এই গ্রাফটা পাবো, এবং স্থির তাপমাত্রা T3তে আমরা এই গ্রাফটা পাবো। এই যে এখানে 3টা গ্রাফ পাইলাম, এই গ্রাফটাকেও আমরা বলতেছি আইসোথার্ম গ্রাফ। তাহলে আইসোথার্ম গ্রাফ নিয়ে আমাদের মোটামুটি যতটুকু জানার দরকার ছিল, 3টে গ্রাফ নিয়ে, 3টে গ্রাফকে আমরা একত্রে বলি আইসোথার্ম, এগুলোকে আইসোথার্ম বলা হয়। ওকে, তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা, সে প্রশ্নটার সলভ হয়ে গেল। আমরা এবার দ্বিতীয় যে প্রশ্নটা বলা আছে, গ্যালভানিক কোষে লবণ সেতু ব্যবহার করা হয় কেন? ওকে, গ্যালভানিক কোষ বা গ্যালভানিক সেল বলতে আমরা যেটা বুঝে থাকি, এটা বেসিক কথা যে আমরা একটা সেল কেমিস্ট্রির পড়া, সেখানে যেমন এটা হচ্ছে একটা পাত্রে আমি একটা লবণ রাখবো, সে এই লবণটা হচ্ছে আমার ফেরাস সালফেটের লবণ। ওকে, ফেরাস সালফেট লবণ। আমি এই পাত্রে যেমন হচ্ছে আমি কপার সালফেট রাখলাম। ওকে, CuSO4 কপার সালফেট রাখছি, তাহলে 2 পাত্রে 2টা লবণের দ্রবণ রাখলাম। এখন এই ফেরাস সালফেট দ্রবণকে আমি ফেরাট অর্থাৎ আয়রনের অ্যানোড
বা ইলেকট্রোড তখনই বলতে পারবো যেহেতু এটা এখানে ধাতব পার্টটা হচ্ছে আমার আয়রন, এই আয়রনটা অর্থাৎ ফেরাস সালফেটের মধ্যে যেটা ধাতব পার্ট অর্থাৎ আয়রনের একটা দণ্ড যদি আমি এখানে পাস করাই তাহলে এটাকে বলা হবে আয়রন ইলেকট্রোড। এটা হচ্ছে আয়রন ইলেকট্রোড। এখানেও ঠিক তাই, কপার সালফেটের মধ্যে আমার ধাতব পার্টটা হচ্ছে কপার, এই কপারের একটা পাতকে যদি আমি এখানে ইনজেক্ট করে দেই, ভিতরে ঢুকিয়ে দেই, পুরোপুরি না আংশিক যদি নিমজ্জিত করি, তখন আমি এটাকে বলবো হচ্ছে কপার ইলেকট্রোড। এটাকে বলা হয় Fe আয়রন ইলেকট্রোড। ওকে, বানান ঠিক আছে, আয়রন ইলেকট্রোড। আর এটাকে বলা হবে কপার ইলেকট্রোড। তাহলে দুটো ইলেকট্রোড। এখন আমি যদি বিদ্যুৎ পাস করি এখানে, যদি এটার মধ্যে যদি আমি বিদ্যুৎ পাস করে দেই, ওকে, আমি যদি এখানে বিদ্যুৎ পাস করে দেই, এইভাবে যদি আমি বিদ্যুৎ পাস করি, এখানে বি কেয়ারফুল, এটা হচ্ছে ব্যাটারি হয়ে গেছে, একটা সেল দিতে হবে আমাকে, সেল দিতে হবে নর্মাল প্লাস মাইনাস একটা সেল দিয়ে আমি এটাকে অ্যাক্টিভেট যদি করি, তাহলে দেখা যায় যে এই পাত্রে যদি জারণ ঘটে, জারণ অর্ধবিক্রিয়া, এবং এখানে যদি বিজারণ অর্ধবিক্রিয়া ঘটে, তাহলে দেখা যায় একটা সময়ে এই জায়গাটাতে ক্যাটায়নের আধিক্য ঘটে আর এখানে অ্যানায়নের আধিক্য ঘটে। তো এইভাবে পর্যায়ক্রম যদি আমার এই বিক্রিয়াটা চলতে থাকে, তাহলে দেখা যাবে ক্যাটায়নের আধিক্য ঘটবে, অ্যানায়নের আধিক্য ঘটবে, এবং একটা সময় তাদের এই যে আধিক্যের জন্য যে তারতম্য, একটা তারতম্যের সৃষ্টি হবে, এবং একটা সময় এটা শূন্যতে ফল করে। তখন কী হয়, এটার মধ্যে কোনো কারেন্ট ফ্লো হয় না। এই অ্যানায়ন এবং ক্যাটায়নের চার্জটাকে সমতা বিধান করার জন্য আমরা ইউ আকৃতির একটি নল এটার মধ্যে পাস করে দেই। পাস করলে কী হয়, এখানে যে সেলটা আছে সে সেলটা পূর্ণ হয়, অর্থাৎ এখানে অতিরিক্ত যে চার্জগুলো আসে এখানে আসে, আবার বর্তনীটাকে কমপ্লিট করে। এই যেই পার্টটা অর্থাৎ ইউ আকৃতির যেই অংশটা আমি এখানে ব্যবহার করলাম, যে নলটা, এটাকে বলা হয় সল্ট ব্রিজ। এটাকে সল্ট ব্রিজ বা আমি এটাকে বলতেছি লবণ সেতু। এই লবণ সেতু, তাহলে গ্যালভানিক কোষে লবণ সেতু ব্যবহার করা হয়, মূল কারণ হচ্ছে এটা বর্তনী কমপ্লিট করে এবং দুই পাশে যে আয়ন আছে আয়নের সমতা বৃদ্ধি করে, এবং এটার মধ্যে যে একটা পটেনশিয়াল ডিফারেন্স সৃষ্টি হয়, অর্থাৎ আমরা ডিপ্লেশন লেয়ার, সেটার পরিমাণটাকে কমিয়ে এখানে বর্তনী ফুলফিল করে কারেন্ট ফ্লোটাকে ঠিক রাখে, যার কারণে গ্যালভানিক কোষের মধ্যে লবণ সেতু ব্যবহার করা হয়। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে পরীক্ষায়। দেন আমরা এবার আমাদের ঘ নম্বরে যে প্রশ্নটা করা আছে এখানে, যে এ পাত্রে অক্সালিক অ্যাসিড যোগ করলে সংগঠিত রিডক্স বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন সমতা করো। এ পাত্রে আমার আছে লঘু সালফ্রিক অ্যাসিড দেওয়া আছে আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ আছে 50 মিলিলিটার। এই দ্রবণটা কিন্তু আমার এখানে প্রমাণ দ্রবণ না। প্রমাণ দ্রবণ কাকে বলছি আমরা? প্রমাণ দ্রবণ হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা আমরা জানি সেটা হচ্ছে প্রমাণ দ্রবণ, এবং প্রমাণ দ্রবণগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দ্বারা তৈরি করা হয়। ওকে, তাহলে এই পাত্রে অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছে আমার এরকম সি ডাবল বন্ড এস অর সি ডাবল বন্ড এস। এটার নাম হচ্ছে আমরা প্রথমে একটু বেসিক শিখি। এটার নাম হচ্ছে আমার অক্সালিক অ্যাসিড। ওকে, এটার নাম অক্সালিক অ্যাসিড। এটার আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে ডাই অয়িক, অর্থাৎ এভাবে লিখতে পারি মিথেন ইথেন। এটার নাম আমি বলতে পারি ইথেন ডাই অয়িক, ইথেন ডাই অয়িক অ্যাসিড। তাহলে এটা দুটো নাম, একটা হচ্ছে অক্সালিক অ্যাসিড অথবা ইথেন ডাই অয়িক অ্যাসিড। এটাকে আবার এইভাবে লেখা যেতে পারে, এখানে হাইড্রোজেন আছে দুটো, দ্যাট ইজ H2, কার্বন আছে দুটো, অর্থাৎ এটা C2, অক্সিজেন আছে দুটো চারটা, দ্যাট ইজ O4। দিস ইজ অলসো কল্ড ইথেন ডাই অয়িক অ্যাসিড অথবা অক্সালিক অ্যাসিড। এই অক্সালিক অ্যাসিড প্রচুর পরিমাণে পাওয়া যায় আমলকিতে। এখন বলছে এ পাত্রে অক্সালিক অ্যাসিড যোগ করলে সংগঠিত রিডক্স, এটা একটু ব্যাখ্যা করব। হোয়াট ইজ রিডক্স? রিডক্স ইজ দ্য combination of two terms, that's one is reduction and another is oxidation। অর্থাৎ জারণ এবং বিজারণ। অক্সিডেশনের বাংলা অর্থ হচ্ছে আমার জারণ, রিডাকশনের বাংলা অর্থ হচ্ছে আমার বিজারণ। তাহলে জারণ বিজারণ বিক্রিয়াকে একত্রে বলা হয় রিডক্স বিক্রিয়া। তাহলে এই পাত্রে অক্সালিক অ্যাসিড যোগ করলে সংঘটিত রিডক্স বিক্রিয়াটি
আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমাধান করো। আমরা জানি যে কোনো একটা যৌগে যখন জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় সেখানে তাদের ব্যালেন্স যেটা করি আমরা, এই ব্যালেন্সটাকে দুইভাবে করা হয়। তার মধ্যে একটা হচ্ছে আমার আয়ন ইলেকট্রন পদ্ধতি। এখানে আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতি চেয়েছে, আমরা এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতেই করব। তো দেখি কিভাবে করা যায়। তো এ পাত্রে অক্সালিক অ্যাসিড, আমার এ পাত্রে ছিল হচ্ছে KMnO4 প্লাস হচ্ছে অক্সালিক অ্যাসিড অর্থাৎ H2C2O4। এটা হচ্ছে, এটাও আমার জারক, এটাও জারক। তার মধ্যে একটা বিজারক দিতে হবে, অর্থাৎ গাঢ় সালফ্রিক অ্যাসিড যদি আমি দিই বা লঘু সালফ্রিক অ্যাসিড দিলে আমার বিক্রিয়াটা ঘটবে। বিক্রিয়া করে কি হয় আমরা জানি, পটাশিয়াম সালফেট, পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের পটাশিয়ামটা পটাশিয়াম সালফেটে পরিণত হয়, অর্থাৎ K2SO4 দেন ম্যাঙ্গানিজ সালফেট MnSO4 পরিণত হলো। আর আমরা জানি যেহেতু এটা অম্লীয় মাধ্যম, সালফ্রিক অ্যাসিড দেওয়া মানে হচ্ছে অম্লীয় মাধ্যম, এটাকে অনেক ক্ষেত্রে আমরা S+ আয়ন দ্বারাও প্রকাশ করতে পারি। S+ আয়ন দ্বারা বোঝানো হয় যে এটা অম্লীয় মাধ্যম, অর্থাৎ এখানে একটা অ্যাসিড দেওয়া আছে, সেটা যে সালফ্রিক অ্যাসিড হতে হবে এমন না। আমরা সাধারণত সালফ্রিক অ্যাসিডটাই ব্যবহার করি, কারণ গাঢ় বা লঘু সালফ্রিক অ্যাসিডের আমাদের জারণ ধর্ম থাকে, অন্য অ্যাসিডের এই জারণ ধর্মটা থাকে না, বিধায় আমরা সেগুলো ব্যবহার করি না। তো এখন S+ বা সালফ্রিক অ্যাসিড যখন আমি লিখে দিব তখন আমি বুঝবো যে এটা হচ্ছে অম্লীয় মাধ্যম। এই অম্লীয় মাধ্যমে অক্সালিক অ্যাসিড কার্বন ডাই অক্সাইডে পরিণত হয় এবং পানিতে পরিণত হয়। ওকে, এই হচ্ছে আমার বিক্রিয়া, কী কী উৎপাদ এবং কী কী বিক্রিয়া সেটা আমি পেলাম। এখন আমি ব্যালেন্স করব। এখানে পটাশিয়াম আছে দুটো, এখানে আছে একটা। তো সমতা করার জন্য এটাকে 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে পটাশিয়াম দুটো মিলে গেল, ম্যাঙ্গানিজ হয়ে গেল দুটো, বাট এখানে ম্যাঙ্গানিজ আছে একটা, তাহলে 2 দিয়ে গুণ করে দিলাম। ওকে, এবার হচ্ছে আমার অক্সিজেনের সমতা করব। অক্সিজেন হচ্ছে 4 × 8 8টা। আমরা জানি যতগুলো জায়মন অক্সিজেন হবে যত সংখ্যক জায়মন অক্সিজেন আমি পাবো তত সংখ্যক পানি উৎপন্ন হবে। তাহলে এখানে পানি জায়মন অক্সিজেন হচ্ছে 4 × 8 8 সংখ্যক পানি, অর্থাৎ 8 অণু পানি হবে, 8 × 16। তাহলে 8 × 16 হলে আমি দেখতেছি সালফেট আমার কয়টা হলো। সালফেট হচ্ছে আমার এখানে একটা আর এখানে দুটো, 3টা। তাহলে সালফেট আছে কোথায়? সালফেট আছে এখানে। তাহলে এখানে আমি 3 দিয়ে গুণ করলে সালফেট 3 হয়ে গেল, অক্সিজেন হয়ে গেল 3 × 6। আর এখানে 6 হলে 8 × 16, তাহলে 16 এখানে 10 লাগে, এটাকে 10 দিয়ে গুণ করে দিই। তাহলে কি 10 দিয়ে গুণ করলে কি হবে? হাইড্রোজেন তো 16টা হতে হবে। ওকে, ভুল হয়ে গেছে, হাইড্রোজেন হতে হবে আমার 16টা। তাহলে হাইড্রোজেন যদি 16টা হয় তাহলে 8 × 16, 3 × 6, তাহলে এখানে 5 দিতে হবে। 5 দিলে 5 × 10, 3 × 6, 16 মিলে গেল। কার্বন হচ্ছে 10টা, তাহলে 10 হলে আমি 10 দিয়ে গুণ করে দিব। অক্সিজেন হচ্ছে 4 × 5 = 20, 10 × 20, হাইড্রোজেন 3 × 6। ওকে, সব মিলে গেছে। এই হচ্ছে আমার এই বিক্রিয়ার ব্যালেন্সিং করা। এখন এই বিক্রিয়াটা কিভাবে আয়ন ইলেকট্রন সমতা করা যায় সেটা আমরা দেখব। নিয়ম হচ্ছে প্রথম বিক্রিয়াটা লিখে এই বিক্রিয়া থেকে আমি তাদের আয়নগুলোকে লিখে ফেলব। এখানে আমার পটাশিয়াম পার ম্যাঙ্গানেটে আয়ন হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অর্থাৎ MnO4 2-। আর এখানে হচ্ছে আমার C2O4 2-। এবং এটা আমার S+ আয়নে বিক্রিয়া করে কি হবে, এখানে পটাশিয়াম সালফেট দরকার নাই, এখানে উৎপন্ন হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট, অর্থাৎ Mn2+, প্লাস হচ্ছে আমার আর এখানে আসতেছে কার্বন ডাইঅক্সাইড। ওকে, দেন হচ্ছে আমার পানি, দ্যাট ইজ H2O। এইটাকে আবার ব্যালেন্সিং করতে হবে। আমার এখানে যে বিক্রিয়াটা আমি দেখলাম, এই বিক্রিয়াটাকে আমার ব্যালেন্সিং করতে হবে। ব্যালেন্সিং করার প্রক্রিয়াটা আমার করার আগে ভালো মতো একটু খেয়াল রাখতে হবে যে এখানে আমরা কিভাবে সেটা সলভ করব সেটা একটু খেয়াল রাখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে C2O4 আমার এখানে ছিল কার্বন ছিল 10টা, আমরা যদি সমতা করি 10, অথবা এটা দরকার নাই, আমরা একটু দেখি কিভাবে হলো। S+ মানে হচ্ছে অম্লীয় মাধ্যম, তাহলে অম্লীয় মাধ্যমে MnO4- ম্যাঙ্গানেটে পরিণত হয়। NnO4 2- ম্যাঙ্গানিজ আয়ন, ম্যাঙ্গানিজ 2+ আয়নে পরিণত হয়। তাহলে ম্যাঙ্গানিজ 2+ আয়নে পরিণত হলে এখান থেকে এটা কি জারণ বিক্রিয়া নাকি বিজারণ বিক্রিয়া সেটা আমাকে দেখতে হবে। এটা কি জারণ বিক্রিয়া নাকি বিজারণ বিক্রিয়া সেটা আমাকে দেখতে হবে।
সেটা আমরা কিভাবে দেখব? সেটা হচ্ছে দেখার জন্য আমরা একটু দেখি MnO4 যেটা MnO4 টু মাইনাসে ম্যাঙ্গানিজের জারণ মান বের করব। আমি তো ম্যাঙ্গানিজের জারণ মান জানি না, তাহলে ম্যাঙ্গানিজের জারণ মান ধরি x ইন্টু 1 প্লাস অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 ইন্টু অক্সিজেন আছে 4টা ইন্টু 4, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে তার জারণ মান তার চার্জের সমান। তাহলে x - 8 ইকুয়াল টু -2, therefore x is equal to 8 minus 2 equal to হচ্ছে +6। তাহলে এখানে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +6। ওকে, এটা হলো +6। তাহলে আমরা একটু যদি মুছে দিই, এটা আমাকে সলভ করতে হবে। ম্যাঙ্গানিজের জারণ মান তাহলে কী হলো? তাহলে দেখলাম ম্যাঙ্গানিজের জারণ মান +6 পাইলাম। তো আমি যদি এটাকে আবার আলাদাভাবে দেখাতে চাই, অর্থাৎ Mn6+, এখান থেকে হলো Mn2+, Mn2+। তাহলে জারণ মানের পরিবর্তন, এটা কি জারণ মান হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে? অর্থাৎ +6 থেকে +2, এখানে অক্সিডেশন নাম্বার যেটা সেটা হ্রাস পেয়েছে। হ্রাস পাইলে সেটা হচ্ছে আমার রিডাকশন বিক্রিয়া। কতটুকু হ্রাস পেয়েছে? আমার হ্রাস পেয়েছে হচ্ছে টোটাল 4। তাহলে আমি দেখব অর্থাৎ Mn4+, এটা 4টা ইলেকট্রন গ্রহণ করে, সেটা ম্যাঙ্গানিজ 2+ আয়নে পরিণত হয়। তাহলে এখানে টোটাল আছে আমার ম্যাঙ্গানিজ আয়ন এখানে ছিল 2টো, তাহলে 2টার জন্য কত হবে? 2 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 2 × 8 × 2, অর্থাৎ 2 Mn6+, এবং মোট এখানে 8টি ইলেকট্রন, আমরা এখানে 8টি ইলেকট্রন আমরা লিখতে পারি যুক্ত হয়েছে। 8টি ইলেকট্রন যদি যুক্ত হয়, দেন সেকেন্ড স্টেপে যদি আমরা দেখি, এটা হলো আমার জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। এবার দ্বিতীয় যে বিক্রিয়াটা এখানে দেওয়া আছে C2O4, এটার ক্ষেত্রে কি হলো? C2O4 2- থেকে হলো কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইড যদি আমরা দেখি, এখানে কার্বনের জারণ মান 0, এখানে আছে কত? কার্বনের জারণ মান আমি জানি না, তাহলে x × 2 প্লাস -2 × 4, দ্যাটস ইকুয়াল টু -2। তাহলে 2x - 8 ইকুয়াল টু -2, or 2x is equal to 6, therefore x is equal to +3। তাহলে x এর জারণ, এটা হলো জারণ মান হলো +3, +3 থেকে 0 হয়েছে, +3 থেকে 0 হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে? পটাশিয়াম এখানে আছে টোটাল কার্বন হচ্ছে 2টা কার্বন, তাহলে একটার যদি জারণ মানের পরিবর্তন +3 হয়, 2টার জন্য হবে +6। তো এইভাবে আমরা দুই পাশে ব্যালেন্স করে এবার ইলেকট্রনগুলো সমতা করব। ইলেকট্রনগুলো সমতা করে আমরা দুই পাশ থেকে মিলিয়ে দিব। ওকে, এবার আমাদের পরের যে প্রশ্নটা এখানে করা আছে সেটা হচ্ছে আমাদের উদ্দীপকের পাত্রের লৌহ খণ্ডটির বিশুদ্ধতা গাণিতিকভাবে যাচাই করো। আমাদের গহ নাম্বার যে প্রবলেমটা, সেটা গহ নাম্বার বলছে উদ্দীপক পাত্রের লৌহ খণ্ডটির বিশুদ্ধতা। তাহলে উদ্দীপক পাত্র হচ্ছে লৌহ খণ্ডটা এখানে আছে, তাহলে 2 গ্রাম লৌহ টুকরা সালফ্রিক অ্যাসিডে দেওয়া হলো। তাহলে আমরা প্রথমে দেখি লৌহ মানে Fe সালফ্রিক অ্যাসিডে যদি দেই, তাহলে H2SO4 বিক্রিয়া করলাম, তাহলে সেখান থেকে উৎপন্ন হবে আমার ফেরাস সালফেট প্লাস হচ্ছে আমার হাইড্রোজেন। ওকে, এখন উদ্দীপক পাত্রের লৌহ খণ্ডটির বিশুদ্ধতা গাণিতিকভাবে যাচাই করো। এখন এই যে দ্রবণ ফেরাস সালফেট, যে দ্রবণ, এই ফেরাস সালফেট দ্রবণটা আমার হচ্ছে প্রমাণ দ্রবণ না, আমার এখানে প্রমাণ দ্রবণ আছে আমার সি পাত্র, কারণ সি পাত্রের ঘনমাত্রা আমরা জানি। তাইলে আমি যখন এই আয়রনের পরিমাণ বের করব, তখন আমি প্রমাণ দ্রবণ দিয়ে করব, অর্থাৎ আমি পটাশিয়াম ডাইক্রোমেটকে এখানে ব্যবহার করব। তাহলে আমরা নিচ্ছি ফেরাস সালফেট প্লাস K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, এটার সাথে হচ্ছে সালফ্রিক অ্যাসিড যুক্ত করব। যুক্ত করলে আমরা জানি এটা অম্লীয় মাধ্যম হয়ে গেছে। অম্লীয় মাধ্যমে ফেরাস সালফেটটা ফেরিক সালফেটে পরিণত হয়, অর্থাৎ Fe2SO4 3 এটাতে পরিণত হয়।
পটাশিয়াম সালফেট, এটা পটাশিয়াম সালফেট পরিণত হবে। দেন ক্রোমিয়াম সালফেট অর্থাৎ Cr2SO4 পরিণত হয়, আর এখানে পানি উৎপন্ন হবে। তো আমরা দেখি যে এখানে পটাশিয়াম দুইটা, ক্রোমিয়াম দুইটা, অক্সিজেন আছে এখানে টোটাল 7টা জায়মান অক্সিজেন। তাহলে যত অণু জায়মান অক্সিজেন তত অণু পানি, অর্থাৎ 7 দুগুণে 14। ওকে, তাহলে 7 দুগুণে যদি 14 হয়, তাহলে আমি দেখি তো আমার এখানে টোটাল ইয়েটা কত। আমি যদি এখানে 7 দিই, 7 দিব, 7 দিলে 7 দুগুণে 14, তাহলে এখানে 7, আর এখানে যদি 6 দেই, এখানে 7 আসলো। এটা পটাশিয়াম মিলে গেলো, ক্রোমিয়াম মিলে গেলো, অক্সিজেন মিলে গেলো, হাইড্রোজেন 7 দুগুণে 14 মিলে গেল। তাহলে এখানে সালফেট আছে কত, এখানে 3, 4, হ্যাঁ। এখানে যদি আমি 3 দিই, তাহলে 3 দিলে 3 দুগুণে 6 দিই, তাহলে এখানে সালফেট হচ্ছে 6, আর এখানে 7, 6 7 13, এখানে 3 3 9 10, 10 3 13 মিলে গেছে। এই হচ্ছে আমার সমতাকৃত বিক্রিয়া। এই সমীকরণটা আমাকে লিখতে হবে প্রথমেই, যে 6 অণু ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেট এবং 7 অণু সালফ্রিক অ্যাসিড বিক্রিয়া করে সেখান থেকে উৎপন্ন হবে 3 অণু ফেরিক সালফেট, পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট এবং পানি। এখন আমাকে বলছে উদ্দীপক পাত্রের লৌহ খণ্ডটির বিশুদ্ধতা গাণিতিকভাবে যাচাই করো। তাহলে এখানে লৌহখণ্ডটা আছে বি পাত্রে। এই বি পাত্রে যেহেতু লৌহখণ্ড, মানে সরাসরি লৌহখণ্ডটা সালফ্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এখন ফেরাস সালফেট হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে আমার বের করতে হবে। আর এখানে প্রমাণ দমন হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এটা। এখন এই দুটোর মধ্যে আমি একটা মিল আনবো, সেই মিলটাকেই আমরা সংখ্যানুপাতিক সমীকরণ বা স্টোইচিওমেট্রিক ফর্মুলা দিয়ে লিখে থাকি। তাহলে আমরা যদি একটু লিখি, স্টোইচিওমেট্রিক ফর্মুলা, স্টোইচিওমেট্রিক ফর্মুলা প্রয়োগ করে পাই কি পাবো? আমরা পাবো হচ্ছে এটার মোল সংখ্যা, অর্থাৎ ফেরাস সালফেট মোল সংখ্যা ডিভাইডেড বাই তার সহগ ইকুয়াল টু সে পটাশিয়াম ডাইক্রোমেটের মোল সংখ্যা K2Cr2O7 ডিভাইডেড বাই তার সহগ। এই আমরা সবাই একটু অঙ্কটা তুলে নেই, কারণ অঙ্কটা অনেক সুন্দর একটা মেথড। আমরা দেন এটাকে এবার দেখব, ভাঙবো। যেমন ফেরাস সালফেট এটা দেওয়া আছে হলো আমার গ্রাম, অর্থাৎ ভর দেওয়া আছে। আমরা জানি যে কোনো মূল সংখ্যাকে এইভাবে লেখা হয় n সমান W/m S into BL, দ্যাট ইজ PB/RT N/N, যখন যেটা দেওয়া থাকে। তো যেহেতু এখানে লোহার ভর দেওয়া আছে, অর্থাৎ এইটা দেওয়া আছে, তাহলে আমি n এর পরিবর্তে আমি এটার এই মান এই সূত্রটা ব্যবহার করব। বাট পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে আমার এখানে আয়তনও দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে আমি এই সূত্রটা ব্যবহার করব। আমাকে দেখতে হবে যে কখন আমি কোন সূত্র ব্যবহার করব। ওকে, তাহলে আমরা একটু মুছে দিই এটা। ওকে, তাহলে এখন এটার ক্ষেত্রে আমি লিখতে পারি ফেরাস সালফেটের ক্ষেত্রে যেটা n এর পরিবর্তে লেখা যায় W অফ ফেরাস সালফেট, দেন m অফ ফেরাস সালফেট ইন্টু এখানে 6 অণু পানি, 6। আর পটাশিয়াম ডাইক্রোমেট যেহেতু 1, এটাকে লেখা যায় এই যে S ইন্টু BL, অর্থাৎ S অফ পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 V K2Cr2O7। বাট বি কেয়ারফুল, আমরা যখন সূত্র লিখি আমি এখানে কিন্তু ছোট্ট করে লিখে রাখছি L ফর লিটার, অর্থাৎ এটা লিটার এককে প্রকাশ করতে হবে, না হলে আমার অঙ্ক মিলবে না। আর 1 যেহেতু নিচে আছে, আমরা 1 দিয়ে ভাগ করলে সেটা ওটাই পাবো, সুতরাং এটা লেখার আমার দরকার নেই। এবার আমরা প্রথমে দেখি ফেরাস সালফেট, এটা কত, অর্থাৎ W অফ FeSO4। এখন ফেরাস সালফেটের আণবিক ভর হচ্ছে 151.85, তাহলে 151.85 ইন্টু হচ্ছে 6। S পটাশিয়াম ডাইক্রোমেট এর S হচ্ছে 0.1 ইন্টু V হচ্ছে আয়তন হচ্ছে 30 মিলিলিটার। আমি 1000 দিয়ে ভাগ করে সেটাকে লিটারে নিয়ে যাব। তাহলে এখান থেকে আমি বের করব W অফ ফেরাস সালফেট, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 0.1 ইন্টু 30 ইন্টু হচ্ছে 151.85 ইন্টু 6 ডিভাইডেড বাই হচ্ছে আমার 1000।
তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি এটা কত হতে পারে। 0.1 ইন্টু 30 ইন্টু 151.85 ইন্টু 6 ইকুয়াল টু ভাগ হচ্ছে 1000। ওকে, সেটা হচ্ছে আমি পেলাম 2.7333 গ্রাম, অর্থাৎ 2.7333 গ্রাম। এটা পাইলাম আমরা ফেরাস সালফেটের ভর। তাহলে ফেরাস সালফেট অর্থাৎ এই পাত্রটার মধ্যে আমার ফেরাস সালফেটের ভর ছিল 2.733%। আমাকে কিন্তু ফেরাস সালফেটের কথা বলা হয় নাই, আমাকে বলছে লৌহের পরিমাণ, লৌহ খণ্ডটির। তাহলে এখন কি করব, আমি দেখব এই যে 2.733 গ্রাম ফেরাস সালফেটের মধ্যে আয়রন ছিল কতটুকু সেটা বের করব। তাহলে সেটা বের করার প্রক্রিয়া কি? সেটা বের করার প্রক্রিয়া হচ্ছে, আমরা জানি যে এই যে এটা হচ্ছে ঐকিক টার্ম যদি করি, আমরা জানি যে 151.85 গ্রাম ফেরাস সালফেটে আয়রন আছে সমান 55.85 গ্রাম। সুতরাং 1 গ্রাম ফেরাস সালফেটে আয়রন আছে 55.85 ডিভাইডেড বাই হচ্ছে 151.85 গ্রাম। সুতরাং এখানে পাইছি 2.7333 গ্রাম ফেরাস সালফেটে আয়রন আছে হচ্ছে 55.85 ইন্টু 2.7333 ভাগ হচ্ছে 151.85 গ্রাম। তাহলে আমরা একটু দেখি এটা কত গ্রাম হয়। ওকে, তাহলে আমরা একটু দেখি 55.85 ইন্টু হচ্ছে 2.7333 ইকুয়াল টু ভাগ হচ্ছে 151.85, দ্যাটস ইকুয়াল টু 1.0053 গ্রাম। তাহলে হলো 1.0053 গ্রাম। তাহলে এখানে আমাদের মানটা পেলাম 1.0053 গ্রাম। ওকে, এখন আমাকে বলছে যে উদ্দীপক পাত্রের লৌহ খণ্ডটির বিশুদ্ধতা গাণিতিকভাবে যাচাই করো। তাহলে এরকম অঙ্ক যদি আসে তাহলে আমরা শতকরায় প্রকাশ করে দেব। যেমন আমার টোটাল আয়রন ছিল 2 গ্রাম, এখন এই 2 গ্রাম কিন্তু ছিল আমার টোটাল, এর মধ্যে আমি বিশুদ্ধ পাইলাম 1.005 গ্রাম, বাকিটা কিন্তু ভেজাল। তো আমাকে কিন্তু ভেজালের পরিমাণ বের করতে বলে নাই, আমাকে বলছে বিশুদ্ধতা। তাহলে আমার বিশুদ্ধতা বের করার প্রক্রিয়া কি? যেমন পার্সেন্টেজ অফ পিউরিটি অর্থাৎ বিশুদ্ধতা, পার্সেন্টেজ অফ বিশুদ্ধতা সেটা বের করার প্রক্রিয়া হচ্ছে কতটুকু বিশুদ্ধ আছে 1.0053, কতর মধ্যে? 2 এর মধ্যে, আর 100-এর মধ্যে তাহলে কত, অর্থাৎ ইন্টু 100%। তাহলে আমরা পাচ্ছি ইন্টু 100 ইকুয়াল টু ভাগ হচ্ছে 2, দ্যাটস ইকুয়াল টু 50.265%। অর্থাৎ আমার বিশুদ্ধতার পরিমাণ হচ্ছে 50.265%, বা যদি আরও সিম্পলিফাই করি এটাকে 5 কেটে 1 যোগ করা যায়, তাহলে আমরা পাচ্ছি এটাকে এরকম লেখা যায় 50.27%। অর্থাৎ এখানে যেই আমার লোহাটা ছিল সেই লোহাটা 50% বিশুদ্ধ ছিল, আর 50 অর্থাৎ 50.27%, তাহলে 49 হচ্ছে আমার অবিশুদ্ধ, ভেজাল আছে। তাহলে ভেজালের শতকরা পরিমাণ আমরা এখান থেকে বের করতে পারি। তো আমাদের ঢাকা বোর্ড 2022-এর প্রশ্ন সলভ আমরা করে ফেললাম। আমরা আশা করি আজকের ক্লাসটি অনেকেই দেখে ইনশাআল্লাহ উপকৃত হবে। তো আমাদের ছোট্ট একটি অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে আমরা বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য, যাতে আমরা যখন নতুন নতুন ক্লাস দিব মুহূর্তের মধ্যে ক্লাসগুলো পৌঁছে যায়। আমরা আর এই ক্লাসটিকে দীর্ঘায়িত করতে চাই না, এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ।